ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান। ঢাকার ফরাসি দূতাবাস কি ভয় পেল এমন প্রশ্ন করছে, কারণ ইউরোপিয়ান দেশটির ঢাকায় অবস্থিত দূতাবাসের আচরণ দেখে। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুজন ব্যক্তি উল্লেখযোগ্য এবং প্রধানত এই দুই ব্যক্তি, তাদেরকে ঘিরেই ক্ষমতা আবর্তিত হচ্ছে। একজন হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের দুজনের কম্বিনেশন যত ভালো হবে তত বেশি রাষ্ট্র ক্ষমতা পরিচালনাটা ভালো হবে এবং কোনো রকম অনাসৃষ্টি হওয়া, কোনো রকম সংকট তৈরি হওয়া সেটা হবে না। এটা সবসময়ের জন্য সত্য, আমরা জানি। দেশের অবস্থা যখন নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, ঠিক সেই সময়ে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। সেনাপ্রধানকে নিয়ে বেশ কয়েকদিন তেমন কোনো আলোচনা ছিল না। সেনাপ্রধানের বিদেশ সফরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল বলে নানা রকমের সংবাদ পাওয়া যাচ্ছিল। অতঃপর এবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান যে সময় দেখা করেছেন, যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই ছবিতে যে দৃশ্য আমরা দেখছি তাতে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুজনের কাউকেই হাস্যোজ্জ্বল দেখা যায়নি। দুজনের মুখই ভার ছিল এবং চিন্তামগ্ন ছিলেন দুজনে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত পরিকল্পনা ফাঁস, বেরিয়ে এলো সকল গোপন তথ্য। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক। কি করতে চলেছেন সেনাপ্রধান? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র ও হঠাৎ সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের জরুরি বৈঠকের ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান। একটা বিশ্বস্ত সূত্র বলছে যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটি ধারণাপত্র সামনে রেখেই এই প্ল্যান নেওয়া হয়েছে। তিনটি পরিকল্পনা করা হয়েছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। তবে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেসের সফল বাংলাদেশ সফরের পর নড়ে চড়ে বসেছে ওই গ্রুপটি। ফলে দ্রুততম সময়ের মধ্যে তারা সক্রিয় হতে চাচ্ছে। তিন পন্থায় তিনটি পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে, তার দুর্বলতাগুলোকে সামনে এনে পতন ঘটাবার একটা প্ল্যান বা একটা পরিকাঠামো তৈরি করতে চায়। আমি দেশের অভ্যন্তর থেকে যদি দেখি, এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে বলে মানুষের মধ্যে একটা স্বস্তি আছে, কিন্তু অস্বস্তিও আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মব বিভিন্ন জায়গায় ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই মবের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। সংঘবদ্ধ মানুষ যাইছে তাই করছে। এখন এই বিষয়ে জনগণের ভেতরে প্রচন্ড অসন্তোষ এবং উষ্মা রয়েছে। এই অসন্তোষ এবং উষ্মাকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তর থেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এক হবার বা কাছাকাছি আসারও একটা চেষ্টা চলছে। জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আরেকটু তথ্য দেই, যে জাতীয় পার্টি সর্বশেষ রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যে ইফতার পার্টি করেছে, সেইখানে বিএনপি সহ গণ অভ্যুত্থানের পক্ষের কোন রাজনৈতিক দলই উপস্থিত হয়নি। ফলে জাতীয় পার্টি এই মুহূর্তে একঘরে অবস্থানে রয়েছে। হঠাৎ করেই জাতীয় পার্টি এই ধরনের অবস্থানের মুখোমুখি হবে বলে তাদের কাছে প্রত্যাশিত নয়। জিএম কাদের বরাবরই বলেছেন যে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে তখন তিনি এই আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন। প্রিয় দর্শক, এখন দেখুন দেশের অভ্যন্তর থেকে একটা প্রচেষ্টা যেমন হচ্ছে, প্ল্যান এ নিয়ে তারা এগুচ্ছে, সেই বিষয়ে আমি আরো কিছু তথ্য দিতে চাই। আর অভ্যন্তরের বাইরে, মানে সীমানার বাইরে বহির্বিশ্বেও একটা পরিকল্পনা চলছে। ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন বেকায়দায় পড়বে, এটা একটা প্রত্যাশিত বিষয় ছিল। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকেও এ নিয়ে একটা আওয়াজ ওঠানোর চেষ্টা ছিল, কিন্তু সেই আওয়াজ ওঠানো যায়নি। এবার দেখুন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই ধরনের শীতলতা তৈরি হয়নি। সর্বশেষ আমরা দেখেছি ট্রাম্প প্রশাসন 41টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। যারা বহির্বিশ্বে ইউনূস সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছেন, তাদের একটা টার্গেট ছিল যে এই 41টি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকবে, কিন্তু দুঃখের বিষয় সেখানে পাকিস্তান বা রাশিয়ার নাম থাকলেও বাংলাদেশের নাম থাকেনি। ফলে অনেকটাই ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনাকারীরা। এখানে অন্যতম
অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ইলন মাস্ক। জানেন আপনারা সবাই যে ট্রাম্প প্রশাসনের ডিপ স্টেট হিসেবে তিনি কাজ করছেন। ট্রাম্পের ছায়া প্রেসিডেন্ট হিসেবে এখন কাজ করছেন ইলন মাস্ক। ইতোমধ্যে ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা দেবেন। এর বাইরে কূটনীতিকরা কিন্তু স্বাভাবিক সম্পর্ক এখনো বজায় রেখেছে ইউনূস সরকারের সঙ্গে। এইরকম একটা পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ এবং 3টি পরিকল্পনা আঁটা হয়েছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তার দুর্বলতাগুলো প্রকটভাবে সারা বিশ্বে তুলে ধরা যায়। প্রিয় দর্শক, এখন আমি আবার দেশের অভ্যন্তরে আসি। দেশের অভ্যন্তরে অপপ্রচার এবং বয়ান তৈরি। অপপ্রচার কোত্থেকে হচ্ছে? একদম গ্রেবলসীয় অপপ্রচার, সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরের মিডিয়া। আর বাংলাদেশে এই সরকার যে দুর্বলতাগুলো দেখাচ্ছে সেগুলোকে সামনে রেখে নতুন বয়ান তৈরি হচ্ছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির পাশাপাশি কদিন আগে মানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়কালেই গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চের সংগঠকরা আবারও সক্রিয় হবার চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রথম পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে ভেস্তে গেছে। যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। তড়িৎ কিছু উদ্যোগ এই সরকার নিয়েছে বলে এখন দ্বিতীয় পরিকল্পনাটা কি, যে ব্যর্থতাগুলো এক করে বয়ান তৈরি করা এবং বিভিন্ন রাজনৈতিক সরকারের রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালানো। কেমন জাতীয় পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে বাম, মধ্যমপন্থী এবং কিছু সংখ্যক ইসলামী দলও রয়েছে যারা একসময় ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করেছে, তারা মিলে একটা জোট না হলেও একটা প্ল্যাটফর্মে কাছাকাছি আসার চেষ্টা করছে। এই চেষ্টার প্রতিফল বা চেষ্টার একটা নমুনা হিসেবে আমরা জিএম কাদেরের বক্তব্য শুনলাম। জিএম কাদের যেসব কথা বলেছেন সেই বিষয়ে দুটো মত থাকতে পারে। একটা মত হচ্ছে যে হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতি হচ্ছে এবং সেই অবনতিকে সামনে রেখেই এই সরকারকে যেন বিদায় দেওয়া যায় নির্বাচনের আগেই, সেই ধরনের পথেই পা হাঁটছে জাতীয় পার্টি সহ অন্যান্য কিছু সংখ্যক রাজনৈতিক দল এবং গণজাগরণ মঞ্চের সংগঠকরা। প্রিয় দর্শক, এখন দেখুন এটা কিভাবে সম্ভব। প্রথমত, যে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য যদি করে ফেলা যায় তাহলে সম্ভব, আর দ্বিতীয়ত রাজপথে বিক্ষুব্ধ মানুষকে যদি নামানো যায়, এই দুটো যদি একসঙ্গে মিলে যায়, একটা মোমেন্টাম তৈরি হয়, তাহলে এমন চাপ সৃষ্টি হবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে তখন বেকায়দায় পড়বে এই সরকার বা সরকারের কিছু সংখ্যক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তারা পদত্যাগ করবেন। পদস্থলে নতুন কেউ আসবে যারা আসলে ওই সমস্ত দল যারা এই পরিকল্পনা করেছে তাদের জন্য সুবিধাজনক হবে। প্রিয় দর্শক, এখন দেখুন এই যে গোয়েন্দা প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি ভারত সফর করলেন, এরপরে হঠাৎ করে বাংলাদেশের উপর তোপ দাগালেন তুলসী গাবার্ড। এখন তিনি ভারতীয় বংশোদ্ভূত বা তিনি সবসময় মুসলিম বিদ্বেষী এই ধরনের অভিযুক্ত তুলসীর বিরুদ্ধে রয়েছে, কিন্তু এনডিটিভিকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারের সঙ্গে আমরা জিএম কাদেরের একটি বক্তব্যের মিল পাচ্ছি। যেমন তুলসী গাবার্ড বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদী ইসলামপন্থীদের উত্থান হচ্ছে যারা আসলে খেলাফত কায়েম করতে চায়। জিএম কাদের এই ইন্টারভিউয়ে ওই কথারই একটা প্রতিধ্বনি করেছেন। তিনি বলেছেন যে যারা উগ্রবাদী বা যারা সহিংসতা তৈরি করছে ধর্মের নামে তাদেরকেই এই সরকার প্রায়োরিটি দিচ্ছে, অন্যদিকে যারা উদার বা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে বা ইনক্লুসিভ বাংলাদেশ চায় তাদেরকে সরিয়ে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং তুলসী গাবার্ডের বক্তব্য এবং জিএম কাদেরের বক্তব্যের মধ্যে একটা সাযুজ্য পাওয়া যাচ্ছে। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সেনাপ্রধানের সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এছাড়াও বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতে সংক্রান্ত উচ্চপদস্থ পোষ্যদের মূল্যায়ন নিয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন সেনাপ্রধান। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুজন ব্যক্তি উল্লেখযোগ্য এবং প্রধানত এই দুই ব্যক্তি, তাদেরকে ঘিরেই ক্ষমতা আবর্তিত হচ্ছে। একজন হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের দুজনের কম্বিনেশন যত ভালো হবে তত বেশি রাষ্ট্র ক্ষমতা পরিচালনাটা ভালো হবে এবং কোনো রকম অনাসৃষ্টি হওয়া, কোনো রকম সংকট তৈরি হওয়া
সেটা হবে না। এটা সবসময়ের জন্য সত্য। আমরা জানি যে সরকার প্রধানের সঙ্গে যদি সেনা প্রধানের একটা ভালো সংযোগ থাকে, সংযুক্তি থাকে, তাহলে চমৎকারভাবে দেশ এগিয়ে যায়। খেয়াল করেন, শেখ হাসিনার সঙ্গে শেষ সময় ওই 5ই আগস্ট কিন্তু সেনাপ্রধান একমত ছিলেন না। শেখ হাসিনা চেয়েছেন ক্ষমতায় থাকতে সেনা বাহিনীকে ব্যবহার করতে, সেনাপ্রধান সেটা চাননি। তিনি জনতার সেই আবেগ, অনুভূতি, আন্দোলন, তার প্রতি কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন, এবং শুধু তিনি নন, তার গোটা বাহিনী একাত্মতা প্রকাশ করেছেন। ফলে সাথে সাথেই ছন্দপতন ঘটে, শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে তিনি বাধ্য হন দিল্লিতে পালিয়ে যেতে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন 8 তারিখ থেকে। 8ই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করার পর এখন পর্যন্ত গত 7.5 মাসে নানা রকম গুঞ্জন আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন, কতদিন থাকতে চান, আর সেনাপ্রধান দেশে একটি অন্তর্বর্তী সরকারের কি একটি লম্বা সময় চান, নাকি দ্রুত একটি নির্বাচন চান। তিনি একটা নির্বাচন সম্পর্কেও কথা বলেছেন, 18 মাসের মধ্যে নির্বাচন। এর মধ্যে সেনা বাহিনীর যে দায়িত্ব পালন, অর্থাৎ লম্বা সময় ধরে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, নিয়েও নানা রকম কথা তিনি অকপটে বলেছেন। সাবেক সেনা কর্মকর্তাদের সামনে পিলখানা হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, সরকারের মেয়াদ, নির্বাচন, নানা বিষয়ে তিনি মুক্ত আলোচনা করার পর থেকেই কিন্তু একটি আলোচনা বিভিন্ন মহলে যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যা মনে করছেন ওয়াকারুজ্জামান সেটি মনে করছেন না। এমন যখন আলোচনা রাজনৈতিক অঙ্গনে, তখন একটা ভিন্ন চেহারায় দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানকে। তারা দুইজন বৈঠক করেছেন এবং যমুনায় এই বৈঠকটি হয়েছে। খবরে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের এটি সৌজন্য সাক্ষাৎ। তবে ব্যতিক্রমী, এর আগেও ঠিক এইভাবেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়ারে বসেননি, তিনি অতিথিদের চেয়ারে বসেছেন এবং আরেকটি অতিথির চেয়ারে বসছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দুজন মুখোমুখি হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার চেয়ারে বসতে পারতেন, তার মুখোমুখি বিপরীত সাইডে বসতে পারতেন ওয়াকারুজ্জামান। কিন্তু এখানে কিন্তু যেই ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিতে তেমনটা না, ছবিটা খুবই ইনফর্মাল। তার মানে ইনফর্মাল কি অনেক আলোচনা হয়েছে নাকি? সেই সব আলোচনা বা সব কথা কিন্তু গণমাধ্যমে আসে না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ থেকে, ছবি দেখে, পরিস্থিতি বুঝে মানুষের মধ্যে অনেক রকম আলোচনা আসে। দর্শক, সেই আলোচনাটাই আসলে করবো, তবে প্রসঙ্গের বাইরে যাব না। যেমন সংবাদ বিজ্ঞপ্তিতে, এই বৈঠকের সৌজন্য সাক্ষাতের যে সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে কেন সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনা প্রধান। অর্থাৎ সেনাবাহিনী থেকে অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী সেটি তদন্ত করেছে, তারা একটা কমিটি করে পর্যালোচনা করেছে, সেই বিষয়টি হয়তো প্রধান উপদেষ্টাকে বলেছে। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন, ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারি এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। এটা হলো ফর্মাল কথাবার্তা। ইনফর্মাল কোনো কথাবার্তা আছে? এটা কিন্তু আমরা জানি না। কিন্তু কিভাবে জানবো? আমরা জানবো এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত দেন কিনা, কোনো বিষয়ে এমন কোনো অ্যানাউন্সমেন্ট দেন কিনা যে এই অ্যানাউন্সমেন্টটা শুনলে বোঝা যাবে যে সেনাপ্রধানের সঙ্গে এই প্রধান উপদেষ্টার এই বৈঠকটি নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না। এর পেছনে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক যে পদক্ষেপ, নির্বাচন কবে হবে, কবে সংস্কার কাজ শেষ হবে, তারপরে বিদ্যমান যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ চলমান বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসন্তোষ, বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাত, সেগুলো কিভাবে নিরসন করা যায়, হয়তো ইনফর্মাল অনেক কথাবার্তা হয়েছে, সব কথাবার্তা আসেনি। তবে
একটা কথা দর্শক আপনাদেরকে বলতে পারি, সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই এই বৈঠকের পরবর্তী কি কি কার্যক্রম গ্রহণ করা হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে, সেটি সবার নজরে থাকবে দর্শক। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তাদের এই অবস্থানের কথা জানান দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। সম্প্রতি ভারত সফরে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। এরপর থেকে বিষয়টি আবার আলোচনায় চলে এসেছে। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং দেশটিতে ইসলামপন্থী সন্ত্রাসবাদের হুমকি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আদর্শ ও লক্ষ্য থেকে উৎসারিত। বুধবার সংবাদ সম্মেলনে আবারও এই প্রসঙ্গ উঠে আসে। টমি ব্রুসকে প্রশ্ন করা হয়েছিল, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সতর্ক করেছেন যে বাংলাদেশে ইসলামী উগ্রবাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে সরাসরি অভিযোগ করেননি, তবে ডক্টর ইউনূস এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন এটি পুরোপুরি অসত্য। গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয় খিলাফতের পক্ষে বড় একটি মিছিল হয়েছে। যুক্তরাষ্ট্র নিশ্চয়ই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। মার্কিন সরকার কি ইউনূস সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে? জবাবে তিনি বলেন, আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা অহিষ্ণুতার ঘটনাকে নিন্দা জানাই এবং বাংলাদেশে সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা আমরা স্বাগত জানিয়েছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এটাই প্রত্যাশা করি যে এটি অব্যাহত থাকবে।